হ্যালো স্টুডেন্টস, ক্লাস ইলেভেনের এটা 4 নাম্বার ক্লাস মহাকর্ষ চ্যাপ্টারের। ঠিক আছে, তো মহাকর্ষ চ্যাপ্টারের এই ভিডিওটার পরে আর একটা ভিডিও আসবে যেখানে আমি ম্যাথ প্র্যাকটিস করিয়ে দেবো। মানে এই সব মহাকর্ষ চ্যাপ্টার থেকে যে সমস্ত অঙ্ক আসতে পারে, যে সমস্ত প্রবলেম আসতে পারে, তার একটা ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, হ্যাঁ, দিয়ে চ্যাপ্টারটা শেষ করব। ঠিক আছে, তো এরপরে আবার স্থিতিস্থাপকতা চ্যাপ্টার শুরু করব। বেশ, তোমাদের আজকে নিয়ে যা কিছু থিওরি পড়াবো, ঠিক আছে, মানে টোটাল আমাদের 4টে ক্লাস হলো। ঠিক আছে, তোমাদের থিওরি কিন্তু সিলেবাসে এতটাই আছে, বুঝতে পেরেছো? তো এই সমস্ত রিলেটেড কোশ্চেনই কিন্তু তোমাদেরই আসবে পরীক্ষাতে। ওকে, আর তোমাদের তো জানো যে ম্যাক্সিমাম মার্কস কিন্তু 3 নাম্বার, তাই 3 নাম্বারের বেশি প্রমাণ কিন্তু আসবে না। ঠিক আছে, তো সেই মতো তোমাদেরকে প্রমাণগুলো করে যেতে হবে। হ্যাঁ, আমি সব কিছু করে গেলাম যেগুলো এক্সাম ওরিয়েন্টেড, আবার যেগুলো এক্সাম ওরিয়েন্টেড নয় সব কিছুই করে গেলাম, তা তো লাভ নাই। কারণ অনেকটা বড় সিলেবাস, অনেক কিছু করতে হবে, তাই আমাকে একটু বুঝে শুনে পড়তে হবে, বুঝতে পেরেছো? তো মুক্তিবেগের রাশিমালা প্রতিষ্ঠা করব আজকে। দেখো, মুক্তিবেগ কি তার সংজ্ঞা আগে কিন্তু তোমাদেরকে জানতে হবে। ঠিক আছে, তো মুক্তিবেগের সংজ্ঞাটা তোমাদের কাছে যে বই আছে সেই বই থেকে কিন্তু মুক্তিবেগের সংজ্ঞাটা রেডি করবে অবশ্যই। হ্যাঁ, ঠিক আছে, এই মুক্তিবেগের সংজ্ঞা কিন্তু তোমাদেরকে বই থেকে পড়তে হবে। আমি বলে দিচ্ছি, তোমরা চাইলে লিখে নিতে পারো। যে ন্যূনতম বেগে কোনো বস্তুকে কোনো গ্রহের বা উপগ্রহের পৃষ্ঠ থেকে ছুড়ে দিলে সেই বস্তুটি আর ওই গ্রহ বা উপগ্রহের হ্যাঁ মহাকর্ষ ক্ষেত্রে ফিরে আসবে না, তাকেই বলা হবে মুক্তিবেগ। তার মানে আমি একটু ভেঙে বলে দিই। মনে করো এটা একটা গ্রহ, এই গ্রহের পৃষ্ঠে তুমি বসবাস করছো। এখান থেকে তুমি একটা বস্তুকে, হ্যাঁ, এখান থেকে তুমি একটা বস্তুকে যে বেগে ছুড়ে দিলে, মনে করো ভি বেগে ছুড়ে দিলে, এই বস্তুটা আর এই পৃথিবী পৃষ্ঠে বা এই গ্রহের পৃষ্ঠে ফিরে এলো না, সেই বেগকে বলা হবে মুক্তিবেগ। ঠিক আছে, ন্যূনতম যে বেগে ছুড়ে দিলে একটা বস্তু আর ওই গ্রহ বা উপগ্রহের মহাকর্ষ ক্ষেত্রে ফিরে আসে না, তাকেই বলা হবে কিন্তু হ্যাঁ মুক্তিবেগ। ওকে, বেশ, তো তার রাশিমালা আমরা আজকে প্রতিষ্ঠা করব। দেখো কি করছি। ওকে, এটা হচ্ছে, আমি ধরে নিলাম কোনো গ্রহ। তো সেই গ্রহের ব্যাসার্ধ মনে করো আর। ওকে, এবার তুমি কি করবে না, এই তাহলে এইটাও আর হবে, তাই তো? তো এই আর দূরত্ব থেকে তুমি এই বস্তুটাকে কোথায় পাঠিয়ে দেবে? অসীমে পাঠিয়ে দেবে, মানে ও আর ফিরে আসতে পারবে না। যে বেগে ছুড়লে এটা হবে সেই বেগের রাশিমালা তোমাকে প্রতিষ্ঠা করতে হবে। বেশ, ভালো কথা। এবার একটা কথা বলি। মনে করো এই বস্তুটা এই গ্রহের কেন্দ্র থেকে এক্স দূরত্বে আছে। তাহলে যখন এই বস্তুটা এই গ্রহের কেন্দ্র থেকে এক্স দূরত্বে আছে, এটা মনে করো এক্স দূরত্ব, ঠিক আছে, এখানে আছে বস্তুটা, তখন এর ওপর ক্রিয়াশীল বল কত? তাহলে তোমাকে লিখতে হবে, যদি বস্তুটি গ্রহের কেন্দ্র থেকে এক্স দূরত্বে থাকে, তাহলে ক্রিয়াশীল বল এফ সমান GMM/x²। এই অবস্থায় তুমি যদি বস্তুটাকে ডিএক্স পরিমাণ সরাতে চাও, এই ছোট বস্তুটার ভর কিন্তু এম, হ্যাঁ, ডিএক্স সরণে কৃতকার্য, এবার তুমি বলবে স্যার আমি তো কৃতকার্যের ফর্মুলা জানি DW, সেইটা কত? FDX। ঠিক, তাহলে এফ এর মান তো আমরা জানি GMM/x²dx। এবার তুমি পাঠাতে চাইছো কোথায়? অসীমে। তুমি কি বলেছো? অসীমে পাঠাতে চাইছো। কোথা থেকে? ব্যাসার্ধ থেকে। তার মানে আর থেকে তুমি পাঠাতে চাইছো কোথায়? অসীমে, ভূপৃষ্ঠ থেকে। এটা যদি গ্রহ হয় তো তুমি আছো কোথা? তুমি আছো পৃথিবীর এই জায়গায়, তাই তো? এখানে আছো তুমি। তাহলে এখান থেকে তুমি একটা বস্তুকে পাঠাবে, ঠিক আছে, এটা কত দূরে আছে? আর দূরে। তাহলে আর থেকে অসীমে পাঠাচ্ছ, তাহলে কত কৃতকার্য করছো? W = GMM/x²dx। বুঝতে পেরেছো? তাহলে GMM তুমি বাইরে বের করে দাও, 1/x², তার ইন্টিগ্রেশন কত হবে? দেখো, যারা ইন্টিগ্রেশন ভালো করে শেখোনি তাদের জন্য এটা বলে দিচ্ছি।
ইন্টিগ্রেশন 1/x² dx, তার মানে আমি এটাকে লিখতে পারি x⁻² dx। তো ফর্মুলা হচ্ছে x⁻n+1/n+1। তাহলে এখানে n এর মান কত? -2, তাহলে -2+1, আবার নিচে হবে -2+1। তাহলে কত হবে? তাহলে দেখো হয়ে যাবে x⁻−1/−1, তাহলে -1/x। তাহলে gmm ইন্টু -1/x। এবার তুমি লিমিট বসিয়ে দাও। লিমিট কত? r থেকে ইনফিনিটি। লিমিট হচ্ছে r থেকে ইনফিনিটি। তাহলে কত হবে? gmmটাকে বাইরে রেখে দাও, তাহলে -1/∞, মাইনাসে মাইনাসে +1/r। ওকে, তাহলে আমরা কি পেয়ে গেলাম? তাহলে আমরা কৃতকার্যের রাশিমালা কিন্তু পেয়ে গেলাম। কৃতকার্যের রাশিমালা পেয়ে গেলাম। এই জায়গাটাকে একটু ছোট করে দিচ্ছি, আশা করি তোমাদের এতটা লেখা হয়ে গেছে। এই প্রমাণটা কিন্তু একটু বড় হবে, হ্যাঁ। তাহলে এই জায়গাটাকে আমি একটুখানি ছোট করে দিচ্ছি, দেখো। বেশ, তাহলে আমরা কি পেলাম না, ডাব্লু ইকুয়াল টু কিন্তু আমরা ফাইনালি পেয়ে গেলাম, দেখো -1/∞, 0। তাহলে ডাব্লু পেয়ে গেলাম gmm/r। আই থিঙ্ক ক্লিয়ার হয়ে গেছে, gmm/r। বেশ, এবার একটা কথা বলো তো, এই যে কৃতকার্যটা তুমি করলে, এই কৃতকার্যটা দিয়ে তুমি কি করলে? তুমি এই বস্তুটার মধ্যে গতিশক্তি সঞ্চার করে দিলে, দিয়ে ওই বস্তুটা ওই গতিশক্তি নিয়ে চলে গেল একদম মহাকর্ষীয় ক্ষেত্রের বাইরে। তাহলে এই কৃতকার্যটা তুমি কি করলে? আমি আবারও বলছি, এই কৃতকার্য দিয়ে তুমি কি করলে না, তুমি গতিশক্তির সঞ্চার করে দিলে 12mv²। ভিটা হচ্ছে গিয়ে মুক্তিবেগ, কারণ মুক্তিবেগে ছুড়ে দিলে তবেই তো ও চলে যাবে অসীমে, তাই না? বেশ, তাহলে এম কেটে দিলাম আমি। তাহলে কি হয়ে গেল না, v² ইজ ইকুয়াল টু gm/r। যারা প্রথম থেকে আমার ক্লাস দেখছো তারা আশা করি এই জিনিসটা জানো সবাই, যে gm ইকুয়াল টু, এই জিনিসটা আশা করি তোমরা সবাই জানো যারা ক্লাস দেখছো, যে স্মল জি ইকুয়াল টু gm/r²। স্মল জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, তাহলে gm ইকুয়াল টু কত? gr²। তাহলে এখানে আমি লিখে দেবো v² ইজ ইকুয়ালস টু gr²/r। তাহলে আর কেটে দাও, তাহলে একটা আর, তাই না? হ্যাঁ, ঠিক আছে, gr²। আচ্ছা, আর একটা জিনিস আমি দেখবো এখানে, ক্যালকুলেশনে কিছু গ্যাঞ্জাম আছে কিনা। আচ্ছা, এই 2টা এখানে গুণ হবে, ঠিক ঠিক ঠিক, এই যে 2, তাই না? 2, ঠিক আছে। তাহলে 2gr, ব্যাস। তাহলে ভিই ইকুয়াল টু কি হয়ে গেল? √2gr। ব্যাস, এইটা হচ্ছে মুক্তিবেগের রাশিমালা, প্রমাণিত হয়ে গেল মুক্তিবেগের রাশিমালা। তাহলে তোমাকে মুক্তিবেগের রাশিমালা বের করতে বললে কিন্তু এখান থেকে সবটা করে দিতে হবে, বুঝতে পেরেছো? এখান থেকে তোমাকে সবটা করে দিতে হবে মুক্তিবেগের রাশিমালা বের করতে বললে। ভালো করে দেখে নাও, যদি বুঝতে না পারো ভিডিওটা আরেকবার দেখবে, ঠিক আছে? দেখবে বুঝে যাবে, খুব একটা কঠিন কিন্তু নয়। এবার হচ্ছে ভূসমলয় উপগ্রহের কক্ষপথের উচ্চতা। দেখো, ভূসমলয় উপগ্রহ কি জিনিস সেটা আগে তোমাকে বলি। আচ্ছা, সংজ্ঞা কোথা থেকে পড়তে হবে? ভূসমলয় উপগ্রহের সংজ্ঞা তোমাদেরকে পড়তে হবে বই থেকে, ঠিক আছে? অবশ্যই বই থেকে রেডি করবে সংজ্ঞা। আমি যে সংজ্ঞাগুলো বলছি সেগুলো পরীক্ষায় আসার মতো, সব সংজ্ঞা কিন্তু আমি রেডি করার জন্য বলিনি। ভূসমলয় উপগ্রহ হচ্ছে সেই উপগ্রহ যারা পৃথিবীকে কেন্দ্র করে পৃথিবীর নিরক্ষীয় তলে ঘুরছে। এইটা যদি পৃথিবী হয় তাহলে পৃথিবীর নিরক্ষীয় তল কোনটা? এই যে আমি ব্লু কালারের যেটা দিলাম, এইটা হচ্ছে পৃথিবীর নিরক্ষীয় তল। তো এই নিরক্ষীয় তলে যে উপগ্রহগুলো ঘুরছে এবং যাদের বেগ পৃথিবীর কৌণিক বেগের সঙ্গে একই, তার মানে পৃথিবী যদি ওমেগা কৌণিক বেগে ঘোরে, তাহলে এরাও ঘুরছে কত কৌণিক বেগে? ওমেগা কৌণিক বেগে। তার মানে তুমি যদি পৃথিবী পৃষ্ঠে দাঁড়িয়ে থাকো, তাহলে তুমি কি দেখবে? তুমি দেখবে একে স্থির, কারণ তুমি যখন ঘুরছো এও তো ঘুরছে, আবার একই বেগে ঘুরছো। তাহলে যদি তাই ঘোরো, তাহলে তুমি কিন্তু দেখবে ওকে পুরো স্থির থাকতে, কারণ পৃথিবীর সাপেক্ষে ওর বেগ 0। পৃথিবী যে বেগে ঘুরছে ও সেই বেগে ঘুরছে, তাহলে পৃথিবীর সাপেক্ষে ওর বেগ কত? আপেক্ষিক বেগ 0। বুঝতে পেরেছো কি বলছি? এই ধরনের উপগ্রহকে বলা হবে ভূসমলয় উপগ্রহ। তার মানে তুমি বলবে, স্যার তাহলে পৃথিবী যদি 24 ঘন্টায় এক পাক ঘোরে, তাহলে আপনি বলতে চাইছেন যে ভূসমলয় উপগ্রহ 24 ঘন্টায় একবার ঘুরবে? একদম কারেক্ট, একদম কারেক্ট, ভূসমলয় উপগ্রহ 24 ঘন্টায় এক পাক ঘুরবে। তাহলে এবার একটা কথা বলো, যে আমরা জানি টি সমান 2πr/v, ঠিক আছে? এটা আমি আগের ভিডিওতে বুঝিয়ে দিয়েছি যে কেন হয়, কি না, কি বৃত্তান্ত। কারণ একবার ঘুরতে গেলে 2πr ঘুরবে, বৃত্তাকার কক্ষপথ, আর বেগ যদি ভি হয় তাহলে পর্যায়কাল হচ্ছে 2πr/v। আশা করি এটা তোমাদের আর কোনো সমস্যা নেই। বেশ, এবার আমি ভি এর জায়গায় টি ইকুয়াল টু 2πr বাই কি বসাচ্ছি দেখো,
স্যার আমরা জানি এম ভি স্কোয়ার বাই আর ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার, তাই না? ও ঘুরছে কেন? কারণ অভিকেন্দ্র বলে যোগান দিচ্ছে মহাকর্ষ বল। দেখো আমি লিখে দিয়েছি, ঠিক আছে, কেটে দিলাম, এটা আমি আগেও বলেছি অনেকবার। তাহলে ভি সমান কি হবে? রুট আন্ডার জি এম বাই আর, ঠিক আছে। তাহলে আমি ভি এর জায়গায় মানটা বসিয়ে দিই, 2 পাই আর রুট আন্ডার আর বাই জি এম, কারণ 1/v আছে যেহেতু। আই থিঙ্ক ক্লিয়ার হয়ে গেছে তোমাদের কাছে জিনিসটা। ওকে, তুমি টিটাকে রেখে দাও, 2 পাইটাকে রেখে দাও, আরটাকে ভেতরে ঢুকিয়ে দাও, তাহলে হয়ে যাবে আর কিউব, আর এইখানে হয়ে যাবে জিএম। ওকে, বেশ। এবার কি করছি দেখো, টিটাকে অ্যাজ ইট ইজ রেখে দিলাম, ঠিক আছে। টি স্কোয়ার করে দাও না, চাপ কি আছে, 4 পাই স্কোয়ার, এইটা হয়ে যাবে আর কিউব, এইটা হয়ে যাবে জিএম। তাহলে তুমি এখান থেকে আর কিউবটা কত পাবে? জিএম বাই 4 পাই স্কোয়ার ইন্টু টি স্কোয়ার, ঠিক আছে। তুমি সব কিছুর মান জানো, তুমি সব কিছুর মান জানো, ঠিক আছে। তুমি জি এর মান জানো, পৃথিবীর ভর এম জানো, টি জানো, সবগুলো বসিয়ে দিলেই তুমি কিন্তু আর এর ভ্যালু পেয়ে যাবে। আর মানে কি? আর মানে হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে ওই উপগ্রহের দূরত্ব, যেটা আমি এখানে লিখেছিলাম। এই যে আর কি, আর হচ্ছে দেখো, এক মিনিট, আর কি, আর হচ্ছে এই পৃথিবীর কেন্দ্র থেকে এই দূরত্বটা, এইটা হচ্ছে আর, বুঝতে পেরেছো? পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বটা, এইটা হচ্ছে আর। বেশ, তাহলে এইটা আমরা বের করতে হবে এবার। তাহলে কত আসে? তোমাদের ক্যালকুলেশনটা করার দরকার নেই, তোমরা এটা মনে রাখবে, ঠিক আছে। কেউ যদি মনে করো যে স্যার আমি এটা আর একটু মডিফাইড ভার্সনে নিয়ে যাব, অবশ্যই নিয়ে যেতে পারো। আর কিউব ইকুয়াল টু জিএম এর জায়গায় তুমি তো জানো জিএম ইকুয়াল টু কত হয়, জি আর স্কোয়ার হয়, ঠিক আছে। তো জি আর স্কোয়ার তুমি বসিয়ে দিতে পারো, জিএম ইকুয়াল টু তাহলে তুমি জি আর স্কোয়ার পেয়ে গেলে। ওকে, আর এইদিকে, আচ্ছা একটা কথা বলো, এখানে এই যে জিএম এর জায়গায় জি আর স্কোয়ার বসাচ্ছি, এই আর কি এই আর হবে না, এই আর হবে ক্যাপিটাল আর। কেন? এই জায়গাটায় অনেকে কনফিউজ হয়ে যায়। মনে করো এইটা পৃথিবী, ভালো করে বুঝবে, হ্যাঁ। আর এইখানে একটা কক্ষপথ আছে, এই কক্ষপথে কি করছে না, একটা কৃত্রিম উপগ্রহ ঘুরপাক খাচ্ছে, ভালো কথা। তাহলে এই যে দূরত্বটা তুমি আর নিলে, আর পৃথিবী পৃষ্ঠে যে অভিকর্ষজ ত্বরণ জি এর মান তুমি কি পড়েছিলে, জি এর মান পড়েছিলে জিএম বাই আর স্কোয়ার। এই আরটা কিন্তু পৃথিবীর ব্যাসার্ধ, তাই না? এই আরটা কিন্তু পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে এই আর আর এই আর কিন্তু এক জিনিস নয়, তাই এটা কিন্তু কেউ ভুল করবে না। ওকে, আমি সেই জন্য এটা একবার বলে দিলাম, ঠিক আছে। 4 পাই স্কোয়ার টি স্কোয়ার, এবার এখান থেকে তুমি আর পেয়ে যাবে, তাহলে কি পেয়ে গেলে না, জি আর স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার টি স্কোয়ার টু দি পাওয়ার 1/3। তুমি তো সব কিছুর ভ্যালু জানো, তুমি জি জানো কত, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তুমি আর কি জানো, তুমি আর জানো, তুমি আর জানো 6400 কিলোমিটার। আর কি জানো, তুমি টি জানো, টি হচ্ছে গিয়ে 24 ঘন্টা, কারণ 24 ঘন্টায় এক পাক ঘোরে। তুমি যদি সব কিছু বসিয়ে দাও না, তাহলে তুমি যে ভ্যালুটা পাবে সেটা হচ্ছে, আমি প্রায় লিখছি, তোমরা ক্যালকুলেশনটা আমি কি বললাম এটা মুখস্থ রাখবে, কারণ তোমাদের তো ক্যালকুলেটর দেবে না ইউজ করতে। এইটা হবে 42,340 কিলোমিটার, এইখানে লিখে দেবে প্রায়। তার মানে একটা জিও স্টেশনারি স্যাটেলাইটকে, হ্যাঁ, পৃথিবীর কেন্দ্র থেকে এতটা দূরে প্লেস করা হয়, বুঝতে পেরেছো? জিও স্টেশনারি স্যাটেলাইটকে পৃথিবীর কেন্দ্র থেকে এতটা দূরে কিন্তু প্লেস করা হয়ে থাকে, বুঝতে পেরেছো? তার মানে এই যে এই দূরত্বটা, এই দূরত্বটা হচ্ছে 42,340 কিলোমিটার। এবার তোমাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে স্যার তাহলে পৃথিবী পৃষ্ঠ থেকে কতটা দূরে থাকে? কেন্দ্র থেকে তো বললেন, তাহলে পৃষ্ঠ থেকে আমরা বের করতে পারবো না? অবশ্যই পারবো। দেখো, পৃথিবীর পৃষ্ঠ থেকে দূরত্ব যদি এইচ ধরি, তাহলে এইচ ইকুয়াল টু কি হবে, আর মাইনাস আর, তাই না? এটা যদি পৃথিবী হয়, এখানে উপগ্রহটা আছে মনে করো, তাহলে পৃথিবীর ব্যাসার্ধ কত, এইটা ব্যাসার্ধ, তাই না? আর এইটা কি, এইটা হচ্ছে উপগ্রহের কক্ষপথের যে তোমার ব্যাসার্ধটা সেইটা। তাহলে এইটুকু কত, এইটুকুনি কত, এইটুকুনি হচ্ছে, এইটুকুনি যদি আমি এইচ ধরি, তাহলে এইচ ইকুয়াল টু আর মাইনাস আর। তো তুমি আর তো পেয়েই গেছো, আর কত পেয়েছো স্যার, আর আমরা পেয়ে গেছি 42,340, আর ক্যাপিটাল আর পেয়ে গেছি স্যার 6,400। এটা যদি আমি স্যার বিয়োগ করে দিই, তাহলে উত্তর যেটা আসবে সেটা আসবে প্রায় 36,000 কিলোমিটার। শোনো, এখানেও 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 10 কিলোমিটার, 20 কিলোমিটার অ্যাভয়েড করা যেতে পারে, তার কারণ হচ্ছে অনেকটা ডিস্টেন্স, তো সেই জন্য এটা আমি প্রায় করে দিয়েছি, বুঝতে পেরেছো? তোমরাও এইটাই করবে, যে ভূপৃষ্ঠ থেকে 36,000 কিলোমিটার দূরে কিন্তু, হ্যাঁ, একটা কৃত্রিম উপগ্রহকে, মানে জিও স্টেশনারি স্যাটেলাইটকে তোমার স্থাপন করা হয়। ভূসমলয় উপগ্রহ, বাংলা নাম হচ্ছে ভূসমলয় উপগ্রহকে
স্থাপন করা হয়ে থাকে। যদি এই উচ্চতায় স্থাপন করা হয় ভূপৃষ্ঠ থেকে, তবেই সে 24 ঘন্টায় এক পাক ঘুরবে, নইলে কিন্তু সে 24 ঘন্টায় এক পাক ঘুরবে না। বুঝতে পেরেছ? তো আমাদের কিন্তু ওভারঅল মোটামুটি থিওরি এখানেই কমপ্লিট হলো। এবার আমি দু একটা কোশ্চেন ডিসকাস করে দিচ্ছি, এই কোশ্চেনগুলো মনে রাখবে, ইম্পর্টেন্ট তোমাদের জন্য। ঠিক আছে? মনে করো তোমাদেরকে বলল কোনো এক গ্রহের ভর ও ব্যাসার্ধ পৃথিবীর অর্ধেক। কোনো গ্রহের ভর ও ব্যাসার্ধ পৃথিবীর অর্ধেক, তাহলে অভিকর্ষজ ত্বরণ কত হবে? মানে ওই গ্রহের অভিকর্ষজ ত্বরণ কত হবে, এরকম তোমাকে একটা কোশ্চেন দিল। খুব ফেমাস এই কোশ্চেনটা, বুঝলে? কি করবে না স্যার, আমরা জানি জি ইজ ইকুয়ালস টু জি এম বাই আর স্কোয়ার, পৃথিবীর ক্ষেত্রে হয় ক্যাপিটাল আর স্কোয়ার। এবার যদি আমি স্যার জি ড্যাশ নিই, তাহলে এইটা হবে স্যার জি এম ড্যাশ বাই আর ড্যাশের স্কোয়ার। আপনি জিটাকে যেমন আছে রেখে দেন, আর এম ড্যাশের জায়গায় লিখে দেন এম বাই টু, আর আর ড্যাশের জায়গায় স্যার লিখুন, আর ড্যাশের জায়গায় কি লিখবো, আর ড্যাশের জায়গায় লিখবো আর বাই টু, কারণ বলে দিয়েছে পৃথিবীর অর্ধেক। তাহলে কত হবে বলো? 4 বাই আর স্কোয়ার। তাহলে 2 2 4 তুমি কেটে দিতে পারো, তাহলে 2 ইন্টু জি এম বাই আর স্কোয়ার। ঠিক আছে? এটা দেখবে তো এই কোশ্চেনটা তোমাদের প্রবলেম সেটা আছে দেখবে, হ্যাঁ, যেটা বেসিক লেভেল নিউমেরিক্যাল আছে তোমাদের ছায়ার বইয়ে, সেখানে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? এবার এইটা মানেই তো 2G, কারণ এটা তো পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ। তাহলে তখন কত হবে? পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ কত? 900 তোমার 80, যদি আমি সিজিএসে নিই, সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এসআইতে নিলে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক কিনা বলো? তাহলে এখানে কত হবে? 2 ইন্টু 980 অর্থাৎ 1960 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। বুঝতে পেরেছো? এভাবে কিন্তু কোশ্চেনগুলো তোমাদেরকে সলভ করতে হবে। ওকে, আচ্ছা, আর একটা কোশ্চেন আমি তোমাদেরকে বলি। এই কোশ্চেনটা করতে গেলে যদিও তোমাদের আগের সেমিস্টারের একটা কনসেপ্ট লাগবে। দেখবে তোমাদের যাদের কাছে নতুন বই আছে, পেজ নাম্বার 27-এ দেখবে এটা আছে, ছায়ার বইয়ের হট সেকশনে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? হট সেকশনে তোমরা পেয়ে যাবে 3 নাম্বার কোশ্চেন। কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন। বলেছে পৃথিবীর ভর ও ব্যাসার্ধ উভয়ই হঠাৎ অর্ধেক হয়ে গেলে 1 বছরে দিনের সংখ্যা কত হবে? পৃথিবীর ভর অর্ধেক হয়ে গেল, তার মানে এম ড্যাশ হয়ে গেল এম বাই টু। ঠিক আছে? ব্যাসার্ধ অর্ধেক হয়ে গেল, মানে আর ড্যাশ হয়ে গেল আর বাই টু। তাহলে আগে কত দিনে 1 বছর হতো? আগে 1 বছর হতো 365 দিনে 1 বছর হতো। তাহলে এখন কত দিনে 1 বছর হবে? সলিউশনটা করা আছে তোমাদের বইয়ে অবশ্যই, আমি এটা তোমাদেরকে বুঝিয়ে দেবো, কারণ যেহেতু কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। দেখো, যখন একটা গোলক, পৃথিবীতে একটা সুষম গোলক, ঠিক আছে তো, সুষম নিরেট গোলক, তাহলে যখন একটা গোলক তার নিজের অক্ষের চারদিকে ঘুরছে, তখন তার জড়তা ভ্রামক হয় আই সমান 2/5 এম আর স্কোয়ার। আশা করি এইটা তোমরা জানো, 2/5 এম আর স্কোয়ার। তাহলে পৃথিবীরও তাই। এবার যদি বাইরে থেকে তুমি বল প্রযুক্ত না করো, তাহলে I1 ওমেগা 1 যা হবে, I2 ওমেগা 2 তাই হবে। স্যার আই ওমেগাটা কি? এল সমান আই ওমেগা। স্যার এল কি? এল হচ্ছে কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ, এটা কৌণিক ভরবেগের ফর্মুলা। যেমন বল প্রয়োগ না করলে রৈখিক ভরবেগ পরিবর্তন হয় না, তেমনি টর্ক প্রয়োগ না করলে কৌণিক ভরবেগের পরিবর্তন হয় না। এবার বাইরে থেকে তুমি তো কোনো টর্কই প্রয়োগ করছো না, তাহলে এখানে বাহ্যিক বল, বাহ্যিক টর্ক যদি না থাকে, তাহলে I1 ওমেগা 1 যা ছিল I2 ওমেগা 2 তাই হবে। এবার স্যার I1 তো ছিল স্যার 2/5 এম আর স্কোয়ার ইন্টু ওমেগা, আর I2 স্যার হবে, হ্যাঁ, 2/5 হ্যাঁ ইন্টু এম বাই টু ইন্টু আর বাই টু তার স্কোয়ার ইন্টু ওমেগা ড্যাশ বা ওমেগা 2ই রাখো, আমি তো ওমেগা 2 জানি না, আমাকে তো ওমেগা 2 বের করতে হবে। ঠিক আছে? তাহলে 2/5 কেটে দাও, 2/5 কেটে দাও, এম কেটে দাও, এম কেটে দাও। ঠিক আছে? দেখো আর স্কোয়ার কেটে যাবে, তাহলে কত হলো? তাহলে হবে দেখো ওমেগা ইজ ইকুয়াল টু 1/4 ইন্টু ওমেগা 2, তার মানে ওমেগা 2। আচ্ছা, ওমেগা নিয়ে তো আমার কাজ নেই, আমাকে বলেছে 1 বছরে কতগুলো দিন হবে। তাহলে আমাকে এখন দেখতে হবে, আগে 24 ঘন্টায় একদিন ছিল, এখন কত ঘন্টায় একদিন। তোমরা সবাই আশা করি জানো যে ওমেগা সমান 2 পাই বাই টি।
টি হচ্ছে পর্যায়কাল, বসিয়ে দাও 2π/t 1/4 ইন্টু 2π/t2, 2π কেটে দাও, তাহলে t2 সমান কত হলো দেখো, তাহলে t2 সমান দেখো হয়ে গেল, হ্যাঁ t2 সমান হয়ে গেল t/4। স্যার টি তো t/4 না t/2 একবার দেখে নাও। আচ্ছা এই জায়গাটা একটা ক্যালকুলেশন ভুল করেছি, এটা 8 হবে, ঠিক আছে। এই যে 2 2 4, 4 2 8, এটা 8 হবে, ঠিক আছে। তাহলে এটা 8 হবে, তাহলে এটাও কত হবে 8 হবে, এটাও কত হবে 8 হবে, তাহলে 8 3 24। তাহলে এখন 3 ঘন্টায় একদিন, আগে ছিল 24 ঘন্টায় একদিন, এখন 3 ঘন্টায় একদিন, বুঝতে পেরেছো? এখন হচ্ছে গিয়ে 3 ঘন্টায় একদিন, তাই না? তাহলে আগে যদি 365 দিনে এক বছর হতো, এখন কত দিনে এক বছর? আগে 365 দিনে এক বছর, তাহলে এখন কত দিনে এক বছর? ভেবে বলবে, কিন্তু ভেবে বলবে। আগের একদিন মানে এখন কত দিন? এখন 8 দিন, কারণ এখন 3 ঘন্টায় একদিন। তাহলে আগের 24 ঘন্টা বাই 3 করে দাও, 3 8 24, তাহলে আগের একদিন মানে এখন 8 দিন, তাহলে আগের এক বছর মানে 365 দিন, মানে এখন কত দিন? 365 গণিত 8 গুণ করে দিলে হবে 2920 দিন। ব্যাস, ওকে।